ব্রিগেডিয়ার জেনারেল ATM জিয়াউল হাসান, আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকব মিন্টন ভাই, আপনার সাথে আমি অনেকদিন পর বসছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, এবং আমার সাথে আমার প্রিয় আমার ইউনিট অফিসার, আমার দীর্ঘদিনের কমরেড লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, বাংলাদেশের একজন খুব সাহসী একজন অফিসার, যার মাথায় শুধুই বাংলাদেশ, আর কিছু নাই। তো তাকে পেয়ে আমি গর্বিত, তার সঙ্গে আমি আলোচনায় বসছি। এটা আর ব্যাপারটা খুবই সেন্সিটিভ, এবং এটা আমি মনে করি এটা একটা খুব উপযুক্ত সময়ে ব্যাপারটা আলোচিত হচ্ছে। আমি সমালোচনার ভয় করি না, এই জন্য আমি আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি আপনার মাধ্যমে, এবং সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যদি আপনি কমেন্ট বক্সটা খোলা রাখেন তাহলে আমরা হয়তো একটু দেখতে পারি যে আসলে মানুষের অনেক সময় অনেক প্রশ্ন থাকে যেগুলি আমরা আলোচনার মধ্যে সেটা অ্যাড্রেস করতে পারি। আপনার যে কনটেক্সট ওটা ছাড়াও দর্শক শ্রোতাদের অনেক সময় অনেক কিছু থাকে যেগুলি আমরা কথার মধ্যে সেই জিনিসগুলিকে তুলে ধরতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, অ্যাবসলিউটলি। হাসিন ভাই, চিরাচরিত ভাই, আপনাকে পেয়ে আমরা গর্বিত। জিয়া ভাই যে কথাটা বলছে, আমি জিয়া ভাইয়ের কথার সাথে পুরোপুরি একমত, এবং আমরা অত্যন্ত গর্বিত। আপনার মতো 10 জন কর্নেল হাসিন যদি বাংলাদেশে পদচারণা থাকতো। একটা কথা আমরা সবসময় মনে করি, ভাইরে, সিরাজুল আলম খানরা জন্মায় এবং ঘরে ঘরে সিরাজুল আলম খান পয়দা হয়, কিন্তু কর্নেল হাসিন ঘরে ঘরে পয়দা হয় না। ওটা দুই একটা পয়দা হয়, ধূমকেতুর মতো। আপনাকে আমরা গ্লোরিফাই করছি না, কিন্তু আপনার ত্যাগকে স্মরণ করছি, আপনার দেশপ্রেমকে সমর্থন করছি। জিয়া ভাই যে কথাটা বলছে, যার মাথার মধ্যে শুধু একটা জিনিস, দেশ। হাসিন ভাই, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। জাকব মিল্টন ভাই, আমার শ্রদ্ধেয় জিয়া স্যার, আসসালামু আলাইকুম। আমি গর্বিত এই অনুষ্ঠানে আসতে পেরে। আমাদের বক্তব্যটা খুবই সুন্দর, বিষয়টা খুবই সুন্দর। এখানে কোনো রাগ ঢাকের কিছু নাই। দেশটা আমাদের, এ নিয়ে কথা বলবো, আমি গর্বিত। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আলোচনাটা শুরু করতে চাই জিয়া ভাই আপনাকে দিয়ে। জি, আপনি এই কথাটার সাথে একমত কিনা যে বর্তমান বাংলাদেশ সরকার যেভাবে পরিচালিত হচ্ছে, প্রত্যেকটা পলিসির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, পলিসি মনে হয় বাংলাদেশের চেয়ে ভারতের ফেভারে বেশি, যার জন্য আমি এটাকে বলি প্রো ইন্ডিয়ান পলিসির কবলে বাংলাদেশ। আমার এই মন্তব্যটা কতটা সঠিক আর কতটা ভুল? আমি আপনার অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। তবে আমি এই 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 আপনার এই ব্যাখ্যাটাকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছি। আমার কাছে কেন জানি এই মুহূর্তে মনে হচ্ছে যে বিএনপির যে সরকারটা গঠিত হয়েছে, তার একটা ভারত ভীতি সিনড্রোমের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি তাদের ক্ষমতায় এসেছে, এবং তারা ধরেই নিয়েছে যে তাদেরকে প্রয়োজনীয় অপ্রয়োজনে অমূলক অথবা সত্যিকার অর্থে ভারতকে সবসময় সমীহ করে চলতে হবে, এবং তাকে গুরু মেনেই তাদের দেশের শাসনভার বাংলাদেশের শাসন করতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। এবং বাংলাদেশে আপনি যদি গতকালকে আমি দেখলাম চন্দন নন্দী নামে একজন একজন সাংবাদিক, তিনি খুবই অত্যন্ত আমি বলবো যে আস্থার সাথে বলছেন এবং বিশ্বাসের সাথে বলছেন যে জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের একটি চুক্তি হয়েছে, এবং সেই চুক্তির যে সমস্ত বিষয় তারা উল্লেখ করলেন, এরপরে আমার কাছে মনে হয় না যে এই প্রশ্নের আর কোনো সন্দেহ কারো থাকা উচিত। তো আমি বিশ্বাস করতে চাই না যে এই চুক্তিটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। এবং এটা একটা হল কি, দেশের নেতা নেত্রীরা যখন মানে দেশের মানুষের কাছে সত্য প্রকাশ না করেন, সেটা যত বড়ই বিপদ হোক না কেন, নেতাদের কিন্তু আসলে তাদের কিন্তু রক্ষা কবচ কিন্তু জনগণ, তাদের রক্ষা কবচ দেশের মানুষ, তার দল এবং দেশের সর্বত্র মানুষ। আর একটা জিনিস হলো, বিএনপি এমন একটা দল যারা গত 17 বছর নিপীড়িত হয়ে ক্ষমতায় এসেছে। বিএনপির ভিতরে যে অনাস্থাটা আমি দেখেছি, যে কারণে আজকে এই সবকিছু আমাদের মনে এই সমস্ত প্রশ্ন উঠায়,
তার কারণ হচ্ছে বিএনপি তার পুরো শাসনামলে সবসময় তার তৃতীয় বছর থেকে, শাসনের তৃতীয় বা চতুর্থ বছর থেকে একটা সবকিছু কেন যেন গোলমেলে করে ফেলে। তাদের নীতি, তাদের শাসন পদ্ধতি, তাদের যে পলিসি তারা নেয়, এবং এই সমস্ত ক্ষেত্রে তাদের এতই বালখিল্যতা দেখায় এবং অপরিপক্কতা দেখায়, যার ফলে তারা তাদের শাসন ব্যবস্থার শেষ দিকে একটা তালগোল পেকে ফেলে এবং তারা তাদের 5 বছরের যে শাসনকাল তারা চালায়, সেটা যে একটা খুব অনাস্থার সাথে চালিয়েছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব কি বলবো আপনার আহ, কি কুৎসিত ভাবে এটা দেখা যায় তার শাসন ব্যবস্থার শেষ দিকে। তো আমি কথাগুলো খুব একটু কঠিন হতে পারে, বাট এটাই কিন্তু বাস্তবতা। আজকের আসলে যে আপনি যা বললেন, এই কথাটা আমি মনে করি যে এটাকে আমি ব্যাখ্যা করতে চাই যে এটা একটা, এই যে ভীতি সিনড্রোম তাদের ভিতরে কাজ করছে, যে তারা ভারতের যে কূটকৌশল এর সঙ্গে পেরে উঠবে না তাদের রাজনৈতিক পরিপক্কতা দিয়ে, তাদের দেশের মানুষের উপরে তাদের আস্থার যথেষ্ট অভাব, তাদের যে আমলাতন্ত্র আছে, তাদের যে পলিসি মেকাররা আছে, তারা সম্পূর্ণভাবে তাদেরকে অসহযোগিতা করবে, এই সব কিছু থেকে বাঁচার জন্যই তারা কিন্তু এক ধরনের শেল্টার তারা খুঁজছে, যে শেল্টারের আধারে তারা 5টা বছর কোনোভাবে কাটিয়ে দিতে পারে। এই যদি আসলে তাদের দৃষ্টিভঙ্গি হয়, আমি 200 ভাগ নিশ্চিত যে তাহারা তাদের পথ মোটেই সহজ হবে না আগামী 5 বছর, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং তারা প্রতিটা মুহূর্তে বিএনপির এই দুর্বলতাটাকে এক্সপ্লয়েট করবে এবং এটাকে যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবে, এবং সব সময় তারা এই ভীতি প্রদর্শনের মাধ্যমেই এই কাজটা করতে থাকবে এবং বিএনপিকে তারা পথে পথে পদে পদে বিপদে ফেলবে। এটা এইটুকু বলে আমি আমার এই কথাটার যৌক্তিকতা, আপনার যে প্রশ্নের যৌক্তিকতা আমি তুলে ধরলাম। আমার একটা জিনিস মনে হয়, আপনি বোধহয় আমার চেয়ে বেশি প্রিপেয়ার্ড। আমি সাবজেক্টে বলার সাথে সাথে এই আপনার সাথে আমি বেশ কতগুলো ইন্টারভিউ করেছি, আজকের মতো এত গুছিয়ে এত সুন্দরভাবে জিয়া ভাই এর আগে কখনো আপনি বলেন নাই, এত তুখর ভাবে আপনি উপস্থাপন করছেন, চমৎকার। এবার আপনাকে ফলো আপে যদি আমি জিজ্ঞাসা করি, তাইলে আমি আর আপনি কি নির্দ্বিধায় বলতে পারি এই ভীতির জন্যই সরকার যে এখন চালাচ্ছে যে নীতির উপরে, এই নীতিগুলোকে প্রো ইন্ডিয়ানই বলতে পারি, এর বাইরে কি আর বলার কোনো জায়গা আছে? না, এটা তো আর অ্যাকচুয়ালি আমি সেই জন্যই বললাম যে আপনার এই প্রশ্নের আর কোনো যৌক্তিকতা খোঁজার দরকার নাই, প্রতিটি ওকে, অ্যাকশনে আপনি সেটা দেখতে পাচ্ছেন। তো এটা আর নতুন করে কিছু, এখন আমাদের দরকার বিএনপিকে এই পথ থেকে ফেরাতে আমাদের সচেষ্ট হতে হবে এবং প্রতি মুহূর্তে তাদেরকে তুলে ধরতে হবে যে এটা কিন্তু তোমার দেশকে না, ভারতকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমি এই আলোচনার পরবর্তী পর্যায়ে আমি কতগুলি বিশ্লেষণ আমি আপনাকে তুলে ধরবো। ওকে, অনেক ধন্যবাদ। কর্নেল হাসিন, যেই বিষয়টা নিয়ে আমি প্রশ্ন করলাম কর্নেল ব্রিগেডিয়ার জিয়াকে, আজকে ব্রিগেডিয়ার জিয়ার স্টাডি এবং রিসার্চে একটা জিনিস উনি ফিল করছে, যে আতঙ্ক। আমি এবং আপনি ব্রিগেডিয়ার জিয়ার সাথে দ্বিমত পোষণ করতেই পারি। আপনি কি মনে করেন এটা সেট আতঙ্ক নাকি স্পন্টেনিয়াস সহযোগিতা ভারতকে? আমি তো দেখি না, আতঙ্কের চেয়ে স্পন্টেনিয়াস অ্যাটিটিউড আমার কাছে বেশি প্রতীয়মান হয়। আপনার কি মনে হয় সালাউদ্দিনের মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? আপনার কি মনে হয় ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকুর মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? আপনার কি মনে হয় আহ আমির খচ্চর মাহমুদ এদের মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? আব্দুল আবাল মিন্টু এদের মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? মানে আপনি জিয়া সাহেবের কথাটাকে কতটুকু সমর্থন করেন, আর সমর্থনের বাইরে গিয়ে আপনার নিজের মতামত কি কর্নেল হাসিন? ভাই একটা জিনিস বুঝতে হবে, আপনার সংসার বা আমার সংসার তো আমি চালাবো। আমি কেমনে আরেকজনকে দায়িত্ব দিলাম চালার জন্য আমার সংসার? এখন তারেক সাহেব দায়িত্ব না বুঝেন, সেই জন্য তো রাষ্ট্র বিপদে পড়বে না। এখন এইখানে ওই আপনি নামগুলি বললেন, এটা সব তো রয়ের লোক ছিলেন। সালাউদ্দিন ভাই নতুন করে ঢুকছেন, তারপর তো আমার আস্থা ছিল। এই শুরু থেকে এই পর্যন্ত 2 মাস সামথিং যে ঘটনাগুলি ঘটছে, এটা অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আপনি তো ইন্টারনালি তো ক্যাচার লাগাই রাখছেন।
যাতে আমরা ভারত নিয়ে কথা বলতে না পারি। আমরা এটা নিয়ে ব্যস্ত যে চুক্তি এটা হয়েছিল, সনদ এটা হওয়ার কথা, এটা নিয়ে আমরা ব্যস্ত। ওদিকে ভারত ফ্রি চিট পাচ্ছে। তো উনারা তো ভুলে গেছেন দুইটা অংশ। এই বিপ্লবের সাথে পুরা দেশ কিন্তু এন্টি ইন্ডিয়ান, অল্প কিছু লোক বাকি। এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তি। এই ছাত্রদের এই জুলাই বিপ্লবে পুরো দেশ এন্টি ইন্ডিয়ান। এখানে অন্যদিকে যাওয়ার কোনো অবকাশ নাই। চন্দন নদীর যে কথাটা বললেন, এই ভদ্রলোক অন্যদিকে যাওয়ার কোনো অবকাশ জি বলেন প্লিজ। চন্দন নন্দী, এই ভদ্রলোক আবল তাবল বক্তব্য বলেই যাচ্ছেন, সাথে আরো কিছু লোক আছেন। এনারা ওই আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন, একের পর এক মিথ্যাচার করতেছেন এবং তারা বলতে চাচ্ছেন সেনাবাহিনী চেষ্টা করলে, 9 ডিভিশন চেষ্টা করলে, মানে আরো মানুষ মারলে হাসিনা থাকতো। কতটা অনৈতিক চিন্তা চেতনা এগুলি তারা বাজারে ছাড়তেছে। তার দেশে তো সেনাবাহিনী এই কাজ করে না। সেনাবাহিনীর দায়িত্ব সেনাবাহিনীর জনগণের, জনগণের বেতনে থাকে সেনাবাহিনী। পুলিশ করছে দেখেন 2জন আইজিপি জেলখানায়। তা আমি তো এই জিনিসগুলি পুনরাবৃত্তি হোক আমরা চাইবো না। বর্তমান বিএনপি তো এই ডিজিএফআই এনএসআই পুলিশকে তো এইভাবে ব্যবহার করতে পারবে না, হবে না। সুতরাং তাকে তো একদম নিরপেক্ষই থাকতে হবে। যে গাইডলাইন দেওয়া হয়েছে বা যেটা চুক্তি করার পর আপনার পরিবর্তন করতেছে না, অহেতুক সমস্যা সৃষ্টি করতেছে। আপনার করতে বাধ্য হবেন, কারণ আপনার সেই শক্তি নাই। আমি মনে করি এই জনগণের প্রত্যাশাটা আপনি ফেলে দিতে পারবেন। তো এরপরে ভারতের আতঙ্ক, ওই যে সমস্যা একটাই, ওই যে লোকগুলোর নামগুলি বলেন, এনারা হয়তো কান ভারী করতেছে। যত কান ভারী করুক, আপনার সাথে জনগণ আছে, এটা বিএনপি বুঝতেছে না। কেন বুঝতেছে আমি জানি না। তার আশেপাশে লোকজন নাই, কিন্তু সঠিক সিদ্ধান্ত দিবে বা দর্শনটা পরিষ্কার করবে কিন্তু নাই। এখানে উচিত ছিল কেউ একজন জেনারেল তার আশেপাশে থাকা, একটা আর্মির লোক যাই বুঝুক তার আশেপাশে থাকলে আস্থায় রাখতে পারতেন তারেক রহমান প্রধানমন্ত্রী। আর্মির লোক আমার আছে, একটা লোক তো নাই যে স্বাধীনভাবে দেয়া বুদ্ধি দিবে, সেই লোক নাই। এখন আলোচনা কার সাথে করে মিলিটারি ম্যাটারে? ভারতের রয়ের সামরিক শক্তি বা কি করতে পারে? এই যে মইনুল আহমেদ যদিও সেনাপ্রধান ছিলেন, যে ইন্ডিয়ায় আমাদের দেশে প্যারাড্রপিং করবে, এগুলি বলেই সরজমিনে কি হবে? অবাস্তব, এগুলি কোনোদিন সম্ভব না। এই 18 কোটি 20 কোটি লোকের দেশে ভারত কিছুই করতে পারবে না। আমি মনে আহ, করি আমি যেই কথাটা আপনার কাছ থেকে যদি ফলো আপে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কথাটা ক্লিয়ার করছেন। স্রেফ যে ভয় পাইয়া এই কাজগুলো করতেছে, কেন জানি একটা ভয়ের দিক আছে। আমি জিয়া ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি না, ভয়ের দিক আছে, কিন্তু বর্তমানে তাদের পার্টিসিপেশনটা দেখে মনে হয় স্পন্টেনিয়াস। আপনার স্পন্টেনিয়াসলি তারা ইচ্ছাকৃত ভাবেই এটা বলছে। যেমন আপনি বলছেন আগে, এখন সালাউদ্দিন যোগ দিছে ভারতীয়দের সাথে। ভাই, ভারত এতটা নির্ভর করছে সালাউদ্দিনের উপরে, আপনি অবাক হইয়া যাবেন। সে পার্লামেন্টে গিয়া নারী বিষয়ক মন্ত্রণালয়েরও মন্ত্রীর প্রশ্নের উত্তর সে দেয়, নারী মন্ত্রণালয়। এখন বাংলাদেশে যদি বলে যৌবন মন্ত্রণালয়ের মন্তব্য দাও, সেখানেও সালাউদ্দিন জবাব দিবে। এটা তো ভয় পাইয়া জবাব দেওয়া না ভাই, এটা তো স্পন্টেনিয়াস হইল। স্পন্টেনিয়াস কথাটা কি? একেবারে নিজেরা উজাড় করে দিয়া উৎসাহ নিয়া তারা পার্টিসিপেট করে, না। হ্যাঁ, ঠিক আছে, স্বপ্রণীত ভাবে। এখন কথা হলো দেখেন, স্বপ্রণোদিত। এখন কথা হলো একটা মাইন্ড সেট আপ লাগে। তো সারাদিন থাকলে আমাদের নেতিবাচক ধারণা হবে সবার। উনি এতদিন ছিলেন ছিলেন, যত খারাপই থাকুক ভালোই থাকুক, আমরা নিব না পদবি। কারণ এই জায়গায় যদি বাবর সাহেব থাকতেন স্বরাষ্ট্রতে, আজকে দেখতেন কিন্তু মাইন্ড সেট আপটা চেঞ্জ হচ্ছে জনগণের। আর মানে আমাদের মানসিকতাটা পরিবর্তন না, ঠিক আছে এবার আমাদের স্বরাষ্ট্র। তারপরে প্রধানমন্ত্রীর সাথে 3টা 2টা 4টা 3 বাহিনী 3জন বা 4-5জন মিলিটারি অফিসার কারণ ছাড়া যাওয়া আসা করে, গল্প করে। কারণ ছাড়া মানে কি এক একটা জিনিস নিয়ে আলোচনা করে, এটা মিডিয়া কাভারেজ থাকে। আমাদের জনগণ অন্তত আস্থায় চলে আসতে পারত। ভারতের আমি বুঝি না ভারত কেন ভয় করতেছে, কি করতে পারে ভারত? ওনার তো ওকে, উচিত তো অনেক শক্তিশালী, মানে শক্তিশালী জনগণ তো ওনার সাথে আছে। তারপরে যে না বুঝেন, উনি যদিও নবীন পার্লামেন্টে, আমি এটাই মনে করি, তারপরে মনে করি একটু সাথে রাখেন, যারা দেখলে জনগণের একটা ধারণা পাল্টাবে না। সমগ্র জনগণ ডিএসআর এর মতো কথা বলতেছে, ভয় পাইতেছে, সরকার কথা শুনতেছে না।
চন্দন নন্দী বলে, আমার কোনো মিডিয়া বলে না, আমার তো দোষ দেয় ওই জায়গায় সমস্যা। আমার প্রথম আলো কেন কথা বলে না, আমার দেশের লোক মিডিয়া কথা বলে না, আমি আর আপনি কেন বলতেছি, মেন স্ট্রিম মিডিয়া কেন কথা বলে না? তাহলে তো হয় না, পারলে হাসিন আমরা বলবো। হাসিন ভাই, বর্তমান প্রধানমন্ত্রী যদি দেখে আমার সেনাপ্রধান তাদের লোক, আমার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের লোক, আমার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাদের লোক, জ্বালানি মন্ত্রী তাদের লোক, স্বাস্থ্যমন্ত্রী তাদের লোক, এটা যদি দেখে, আপনার মনে হয় না তারেক রহমান চিন্তা করে যে তার পেশাবের বেগ না পাইলেও তো সে বাথরুমে যেয়ে দাঁড়ায় থাকে পেশাব করার জন্য? মানে আপনার এটা মনে হয় না? না সেটা তো হবে, এটা তো বানাইছেন উনি, উনিই তো বানাইছেন, অন্য কেউ তো এখন বানায় নাই। কারণ উনি যদি আমাদের ইউনূস স্যারের মতো কয় আমি বানাই নাই, আমার কাছে জবাব নাই, ওনাদের এটা করা উচিত ছিল, উনি তো এই এক্সকিউজ দিয়া ইউনূস স্যারের মতো তৈরি করতে পারে না? ভাই এই ভুলগুলি হয়েছে ওই আপনার সিরাজউদ্দৌলার সময়, আপন ফুবা মির্জাফর লজ্জায় পড়ে সরাতে পারে নাই। অনেক জায়গায় লজ্জা কোনো কাজে আসবে না, ক্ষমতা এমন একটা জিনিস, এখানে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। আমার আপনি মেসেজটা পরিষ্কার। ওকে, জামাতে ইসলামের আমি সংসদে বসে কইছে উনি দুঃখ পায়, ওনারা এই কথাটাকে কেমনে দেখেন? এটা কি এফেক্টিভ সংসদীয় ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে? আমি দুঃখ পাইলাম, আপনার তাইলে কথা কি মানে এটা কি এই দুঃখ পাওয়ার জন্য কি উনি সংসদে গেছে, নাকি প্রতিবাদের জন্য গেছে? যা বলতেছে এটা তো আসলে কখনো বিরোধী দল কথা বলতো না সবসময়, এখন কথা বলতেছে, কথা বলা শিখুক। আমার বিশ্বাস কেন জানি মনে হয় বিএনপি ঘুরবে, বাট জনগণের চাপ আসলে মনে করেন শুধু জামাত ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন নামলে বিএনপি টিকতে পারবেন না তো। খালি খালি উনি সমস্যা সৃষ্টি করতেছেন কেন জানি না। আবার অনেকে বলে ওকে, বিএনপি চলে যাবে, সেনাবাহিনী আসবে, অসম্ভব। এই ছাত্র জনতা সেনাবাহিনী আমল করে না, এই জনগণ না। ওকে, আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা জনগণ নির্বাচিত সরকারি কাজ করবে। ধন্যবাদ ভাই। ওকে। ব্রিগেডিয়ার জিয়া, জি। আহ, কর্নেল হাসিন এবং আমরা আপনার সাথে একমত, ভয়ে বা আতঙ্কে তারা কাজ করে, কিন্তু আপনার কি মনে হয় না স্পন্টেনিয়াস পার্টিসিপেশন, আপনার এটা মনে হয় কিনা বিএনপি নেতাদের স্পন্টেনিয়াস পার্টিসিপেশন, এটার উপরে যদি আপনি একটু বলেন। আচ্ছা, বিএনপি নেতাদের যে পার্টিসিপেশন যা করছে, তারা যা করছে, এটা স্পন্টেনিয়াস না, এটা হলো পরিকল্পিত। এটা ওকে, স্পন্টেনিয়াস যেটা হয় সেটা হলো আপনার মনে করেন যে একবারে এটা হলো ন্যাচারালি এক্সপ্রেসড। বাট আমার কাছে মনে হয় তারা অত্যন্ত ভালো করে জানে যে তারা যা বলছে, যা করছে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এই যে স্বার্থের বিরুদ্ধে কথা বলছে, ইট ইজ লাইক দে হ্যাভ বিন একটা, তারা রোবটের মতো বাংলাদেশের মানে স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এবং আমি কতগুলি কতগুলি আমি আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি পুরো ব্যাপারটা একটু আমি যেভাবে আমি আপনার বিশ্লেষণ করি সেটা হলো যে আসলে বাংলাদেশের ভীতিটা, এই যে ভারতের ব্যাপারে যে ভীতি, আমি মনে করি এই 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 ভীতি শব্দটা আমি ইউজ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে করতে হয়েছে, বিকজ বাংলাদেশের সরকারের বিভিন্ন নীতি, যারা নীতি তৈরি করেন বাংলাদেশের, যেটা বলবো আমি, বৈদেশিক নীতি তৈরি করেন বা নিরাপত্তা নীতি যারা, বা নিরাপত্তার কৌশল যারা ঠিক করেন, তখন তাদেরকে, তাদের আচরণ দেখে মনে হয়েছে তারা আসলে ভয়ের ভিতরে আছে। কেন? এখন আমি আমি এটাকে বিশ্লেষণ করছি এইভাবে, যদি আমরা ভারতকে যদি আসলে ভয় পাওয়ার কথাই আসে, এখানে কিন্তু আমি দুইটা জিনিস আছে। একটা হলো স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজ যেটা আমাদের আছে, আর একটা হচ্ছে দেশ হিসাবে আছে, যেটাকে বলা হয় বাংলাদেশ ইজ ওয়ান অফ দি মোস্ট এনসার্কেলড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর দুই নম্বর হচ্ছে কিছু ভয় হলো তৈরি করা, মনের মধ্যে তৈরি করা, এবং এটা এভাবে তৈরি। এখন এটাকে কিভাবে এক্সপ্লেন করবো আমি? বাংলাদেশের যে স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে বাংলাদেশের চারিদিকে 3 দিকে ভারত আছে, বাংলাদেশের সমস্ত পানিগুলি আপস্ট্রিম থেকে আসে, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যের 13-14 বিলিয়ন ডলারের বাণিজ্য আছে, বিভিন্ন রকম, এটা আমরা কিছু কিছু ব্যাপারে তাদের সাথে কিছুটা নির্ভরশীল, এবং আমি বলবো যে তারা পুরোপুরি নির্ভরশীল না। ভারত যদি আমাদের সঙ্গে ঠিকমতো আচরণ না করে আমরা অন্য উৎসেও যেতে পারি। বাংলাদেশের
যে আমাদের সাথে এখন যে নতুন যে একটা ব্যাকল্যাশ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের যত অপরাধী আছে, রাজনৈতিক এবং ফৌজদারি অপরাধী যারা, তারা সবাই ভারতে আশ্রয়প্রাপ্ত। তার মানে ভারত কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে। ভারতের দাবি ছিল আমরা যেন ভারতের বিরুদ্ধে মানে ভারতের অপরাধীদেরকে যেন আমরা আশ্রয় না দেই, এবং আমরা কিন্তু সেই কমিটমেন্টটা শেখ হাসিনা 17 বছর পুরো করেছে, কিন্তু এর বিনিময়ে কিন্তু সে কিছু পায় নাই। আচ্ছা, এখন কারসাজি কিন্তু ভয় যেটাকে আমি বলি, অথবা এটাকে বলবো আমি ইট ইজ ম্যানুফ্যাকচার্ড, যেটা সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশ কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারতে ভিজিটে যাবে, এই জন্য আমাদের কয়েকজন উপদেষ্টা ওই পারে গেলেন, এ ব্যাপারে আপনি আগে বলেছেন। তারা কি বলেছে, তারা কয়েকটা কমিটমেন্ট করে এসেছে। একটা কমিটমেন্ট হচ্ছে যে তারা নতুন সরকার বলেছে তারা যুক্তরাষ্ট্র, চীন বা পাকিস্তানের মতো কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থায় যাবে না। ভারতের ভূখণ্ডকে ভারতের স্বার্থে, মানে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে না। ভালো কথা। কোন সার্বভৌম দেশ যখন আগে থেকেই ঘোষণা করে যে আমি কোনো নিরাপত্তার অংশীদারিত্ব অনুসরণ করব না, এবং ঠিক এই আচরণ, এটাকে বলা হয় পূর্ব প্রস্তুত আত্মসমর্পণ, অর্থাৎ প্রিএমটিভ সারেন্ডার। আমরা প্রিএমটিভ অ্যাটাক কথা শুনেছি, কিন্তু প্রিএমটিভ সারেন্ডার, দিস ইজ কল্ড প্রিএমটিভ সারেন্ডার। তো প্রিএমটিভ সারেন্ডার যখন আমাদের পলিসি মেকাররা, অ্যাডভাইজাররা যখন গিয়ে ওপারে করে, এবং সেই তার ম্যানিফেস্টেশনটা কি, এটা কোথায় কোথায় দেখা গেছে? গত 15 বছরে কোনো নতুন জেট ফাইটার কেনা হয় নাই। এটা কিন্তু আমাদের আর কেউ না, স্বয়ং সেনাপ্রধান এটার ব্যাপারে উদ্বেগজনক মন্তব্য প্রকাশ করেছেন। তিনি প্রকাশ করেছেন যে আমাদের কোনো রিফাইনারি নাই, এটাও তিনি প্রকাশ করেছেন। তো এই যে প্রকাশটা উনি করলেন, এই প্রকাশটা করার উদ্দেশ্যে, তার মানে ভারত, আমরা এমন কিছু করব না যাতে ভারত বেশ মানে অখুশি হয় এবং আনকমফোর্টেবল ফিল করে। তার মানে আমাদের দেশের প্রতিরক্ষা বা আমাদের দেশের ক্রয় সিদ্ধান্ত আমাদের কৌশলগত প্রয়োজনে না, বরং আমাদের প্রতিবেশী কি খুশি হবে না না খুশি হবে তার উপরে ভিত্তি করে তৈরি হয়। তাহলে এটাকে আমি কি বলবো? এটা কি বলবো যে ভারত বিরোধী বা বাংলাদেশ পন্থী? আমি ভাই ভারত বিরোধী নীতি গ্রহণ করতে চাই না, আমি বাংলাদেশ পন্থী নীতি গ্রহণ করতে চাই, বাংলাদেশের স্বার্থে নীতি গ্রহণ করতে চাই। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের নিরাপত্তা যদি হুমকির মুখে থাকে, আমি এমন কিছু করি যার কারণে আমি বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এইরকম অবস্থায় যদি আমি এরকম কর্মকাণ্ড যদি না করে মাথা নত করে থাকতে হয়, সেই কর্মকাণ্ড করি, তাহলে আমি এটাকে কি বলবো? আমি এটাকে বলবো এটা একটা ম্যানুফ্যাকচার্ড ফিয়ার। এবং এই ম্যানুফ্যাকচার্ড ফিয়ার কে তৈরি করেছে? আমাদের পলিসি মেকাররা, যারা প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস দেয়। আমাদের প্রধানমন্ত্রী নতুন, এই প্রথমবার সে সংসদে এসেছে, এই প্রথমবার সে দেশের শাসনভার গ্রহণ করেছে। তার মানে কিন্তু এই না, কোনো ভাই বিদেশে সারা বিশ্বে এই যে বালেন্দ্র, সে কি বহুবার কি সংসদে গেছে নাকি? সে তো বহুবার সংসদে যায় নাই। তার কি সাহসের মানে কোন কমতি আছে? তার দেশপ্রেমের কোন কমতি আছে? তার প্রত্যেকটা অ্যাকশন প্রমাণ করছে সে যা কিছু করছে তার দেশ এবং দেশের জনগণের জন্য। তো এই জন্য বলি যে আপনার যদি হৃদয়ের মধ্যে যে ডিপ ডিপ করে, ওটা যদি বাংলাদেশ না হয়ে অন্য কোনো শব্দ ডিপ ডিপ করতে থাকে, তাহলে তো আপনি আর দেশপ্রেমিক থাকলেন না। আপনি শুধু মুখেই দেশপ্রেমিক, বাট আপনার হৃদয়ে আপনার দেশপ্রেমিক না, এবং হৃদয়ে আপনি জনগণের পক্ষেও আপনি কিছু করবেন না। এটাই আমি এই ব্যাখ্যাটাই আমি এখন এই মুহূর্তে দিলাম। একটা কথা জিয়া ভাই, কথাগুলো আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। সেনাপ্রধানের কথাটা আপনি টেনেছেন। একটা কথা আমি যদি আপনার কাছে জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লালমনিরহাটের এয়ারপোর্ট রিওপেন, ওখানে চাইনিজ একটা এজেন্সি আসবে, তারা ওখানে এয়ারপোর্ট ওপেন করবে, ওখানে একটা স্কুল তৈরি করবে, মানে অনেক বিষয় নিয়ে তারা পরিকল্পনা করলো, এবং পাশাপাশি মংলা বন্দর নিয়েও, আমি ভুল বলছি, মংলা চিটাগং পোর্ট নিয়েও ওনারা কয়েকটা সিদ্ধান্ত নিল। হঠাৎ করে বাংলাদেশের সেনাপ্রধান বলে বসলো কোন করিডোর দেওয়া হবে না। আচ্ছা, যখন সেনাপ্রধান বলে কোনো করিডোর দেওয়া হবে না, তখনও ভারতের কাছে আমাদেরকে 9টা করিডোর দেওয়া, এবং ওই করিডোর ব্যবহার করে
লালমনিরহাটে ওইটা থানায় আক্রমণ করা হইল এবং এই আক্রমণের সাথে বিএসএফ এবং জড়িত। এখন একটা কথা, এটা কি সেনা প্রধানের অজানা যে আমাদের 9টা করিডোর ভারতের কাছে দেয়া আমাদের সার্বভৌমত্বের হুমকি? ভারতের কাছে করিডোর দেওয়াকে উনি হুমকি মনে করে নাই, কিন্তু রোহিঙ্গাদেরকে আরাকানে বা বার্মায় ফেরত দেওয়ার জন্য একটা করিডোর দরকার জাতিসংঘের, এটা দেওয়ার জন্য ওনার ভীতির তৈরি হইল, ওনার দেশপ্রেম জায়গা গেল। এটা কি দ্বিচারিতা নাকি এটা বেশ্যাবৃত্তি, কোনটা? আচ্ছা, আমি আপনার সঙ্গে হাসিন ভাই, আপনি আমার প্রশ্নটা শুনেছেন। আমি আবার প্রশ্নটা আপনাকে করি। আপনার মাইক্রোফোনটা অফ। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা ওকে। আমি শুনছি ভাই, আমি বলি জি বিষয়টা হলো, দেখেন আপনি যদি শুধুমাত্র আখাউড়া যান, যেই বড় রেলের করিডোর করছে আমাদের রেল লাইনে, আমি জানি না এত রিসোর্স কার জন্য করছি আমরা। আমরা যদি এটাকে অন্যভাবে ইউজ করতাম, চিন্তা চেতনা থাকতো, সেই চেতনা তো আমাদের নাই। আপনি তো এই 9টা করিডোরের কথা বলছেন, এই যে একটা করিডোর দেওয়া হয়েছিল যে উন্নয়ন করার জন্য ভারতকে একটা জমি দেওয়া হয়েছিল মিরেশ্বরাইতে। জি চিন্তা প্রায় 900 একর প্লাস জমি ভারত। তখন সেনাপ্রধানরা কই ছিলেন? 3 ভাই প্রধান কই ছিলেন? ডিজি ভাই কই ছিলেন? এনএসআই কই ছিলেন? তাদের রিপোর্টটা কি? এটা লজ্জার, মানে আমি, আমার যায় না শরীরে। কিভাবে মিরেশ্বরাইতে এত একর জমি দিয়া দেশপ্রেম কোথায় গেল? তখন ওই যুগ যথেষ্ট। সেনাপ্রধান হাসিন ভাই সেনাপ্রধান তখন একটা মন্তব্য করে নাই। কোনো সেনাপ্রধান করে নাই, আগে সেনাপ্রধানরা করে নাই, ওনারাও করেন নাই। আমার যদি মিরেশ্বরে যদি ইন্ডিয়ার জায়গা দেই, এদিকে সমুদ্র, অন্যদিকে হলো গিয়ে আপনি দেখেন রামগড়ের ওই রাস্তাটা, উদয় উদয় মানে সরাসরি রাস্তাটা কেটে দেওয়া যায়, কেউ কোনো চিন্তা করে নাই। সুতরাং আসলে এদেরকে সবাইকে একটা কি করা দরকার আমি জানি না, একটু কাউকে তো আমরা এখন আমরা হয়তো মনে করেন 1/11 দণ্ড দিচ্ছি। আমি তো মনে করি মিরেশ্বরের জন্য এই ইএনসি বলে একটা জিনিস আছে, যার মানে জেনারেল, ওকে সব কটাকে ধরে জেলে ঢুকানো উচিত, তার দায়িত্ব পালন করে নাই। আর আপনি যা বলছেন আমি একমত, কোনো অসুবিধা নেই। আপনারা আগে দেশ, পরে অন্যটা। আপনি আপনি একটা তারপরে একা বলবো, একা চিন্তা করেন ভাই, একা একা চিন্তা করেন। আহ লালমনিরহাটের 2টা থানায় আক্রমণ যখন হলো, আপনি কি জানেন বা দেশের তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার কার হাতে? ওয়াকারের হাতে। আপনি কি জানেন এই 2টা থানার আক্রমণে একটা লোককে ওখানে গ্রেপ্তার করা হয় না? আচ্ছা, উনি এমন ভাবে ভোকাল হইলেন, উনি বিএনপির নেতাদেরকে ধৈর্য ধৈর্য শিখাইয়া দিলেন সবাই যেন সেনাপ্রধানকে সমর্থন করে, এবং প্রত্যেক বিএনপির নেতা তখন সেনাপ্রধানের গ্লোরিফাই করতেছে যে সেনাপ্রধান করিডোর দিবে না। ওয়ারাজ সরকার প্রধান তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান করিডোর দিবে না, ওয়ারাজ দেশের 9টা করিডোর ভারতের কাছে উন্মুক্ত। ওকে, হাসিন ভাই আপনার কথা শুনেছি। জিয়া ভাই শেষ, আপনার জি একটু একটু বাকি আছে। জি আপনারা হয়তো সবাই ভুলে গেছি, ছিটমহল বলে একটা জিনিস ছিল। জি এই ছিটমহল অবস্থাটা মানে খুব বেকায়দায় ফেলাই দিয়েছেন। অর্থাৎ সীমান্তের ওই পারে যে ছিটমহলগুলি ছিল বাংলাদেশি, সেইগুলিতে কিন্তু দেখা যেত ওদের তাদের বিতর্কিত ব্যক্তিরা এখানে আশ্রয় নিত। ইভেন আমার দেশের ভিতরে ওই ছিটমহলগুলি আশ্রয় নিত। কিন্তু সেই স্কোপটাও কিন্তু আমরা সহজ সমীকরণে মেনে নিয়েছি, বাট বিশাল একটা কৌশলগত জায়গা ছিল। সবই আমরা মানবো সরল বিশ্বাসে, কিন্তু যা করতেছে ভারত, ভারতের মিডিয়া, দুঃখজনক। এটা আমাদের জনগণকে হতাশায় ফেলে, রাজনীতি তো আছেই, এটা নিয়ে ঘুরে কারণ ছাড়া। চন্দন নদীর ভয় প্যান নষ্ট হয়ে যায়। আমাদেরও তো কয়েকটা মিডিয়া থাকতে পারে কথা বলার জন্য, তারা বলে না কেন? ধন্যবাদ ভাই। আচ্ছা, আহ আমি এখানে আসি। আমার প্রশ্নটা, আমার মানে আগের জি প্রশ্নটা আমি অ্যাড্রেস প্লিজ করি। জি সেটা হচ্ছে যে আমি আমি জানি না আপনার কাছে এই মেসেজটা আসলে হাউ ফার ইট ইজ কারেক্ট। আই হ্যাভ ডাউট অন ইট।
বা এটা অ্যাকচুয়ালি কতটুকু সত্য, বাট পাটগ্রাম বলে একটা পুলিশ স্টেশনে অ্যাটাক হয়েছিল, এটা আমি 2 জুলাই 2025-এ, এবং সেখানে অ্যাটাকটা হয়েছিল 2জন ক্রিমিনালকে ছিনিয়ে নেওয়ার জন্য। এটা বেলাল নাম আর একটা কি জানি নাম আর কি, বাট ওই ক্রিমিনাল গুলো কিন্তু পরে কিন্তু আবার কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, এবং ওখানে 20 জন পুলিশ আহত হয়েছিল এবং প্রায় 2 থেকে 250 জন লোক অ্যাটাক করেছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাটগ্রামের আপনাকে আপনাকে পাটগ্রামের যে attack- জিয়া ভাই আপনাকে একটু আপডেট দেই। পাটগ্রাম এবং হাতীবান্ধা যে 2জন মানুষকে গ্রেফতার করা হয়েছে, যে সোহেল 2জন রানা, মানুষের বেলাল আর সোহেল রানা, আচ্ছা, 2 জন। তাদেরকে করা হয়েছে, তারা 2জনই ছাত্রলীগের অন্যতম নেতা, এবং এরা সবসময় যতবারই বর্ডারে গোটাগুটি হয়েছে, যা কিছু হয়েছে, বিএসএফ নিয়ে তারা ভিতরে ঢুকা মারামারি ধরাধরি করছে এই 2জন, এবং তারা চিহ্নিত, এবং তাদের কথা বলা হইল যে এই 2জন এই কাজগুলা করে। তো তাদেরকে ছিনায় নেওয়ার জন্য থানায় আক্রমণ করছে, সেখানে বিএসএফ পার্টিসিপেট করছে, বিডিআর চুপ থাকছে, কারণ তাদের কাছে আমাদের বিডিআর না তো বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী এবং লালমনিরহাট জেলায় সুপারের সাথে আমি কথা বলছি, এসপি সাহেব থানায় আক্রমণ হয়, আপনি কি করছেন ওইখানে বসে? এসপি সাহেব আমাকে যে কথা বলছে, উনি যদি ওখানে থাকে এখন বিপদে পড়বে। স্বয়ং এসপি আমাকে বলে, ভাই অতীত সরকার এবং বর্তমান সরকারের যোগ সাজেশে যদি কিছু করা হয় তাহলে তো আমাদের চাকরি করা সম্ভব হবে না কমাতে গেলে। এবার আপনি বলেন যা বলছিলেন। না, আমি কয়েকটা ব্যাপারে আমি প্রথম কথা হলো যে করিডোর যে আপনি যেগুলি ছিল সেগুলি কিন্তু আপনার ইন্টারিম পিরিয়ডে কিন্তু এগুলি ফাংশনাল ছিল না, করিডোরস আর নট ফাংশনাল। সেকেন্ড হচ্ছে এই কথাটা আপনাকে কে বলছে? না, ফাংশনাল ছিল না এই জন্য বিকজ মোস্ট অফ দি ট্রেডিং ওয়াজ ক্লোজড, মোস্ট অফ দি ট্রেডিং ওয়াজ। আমি আপনাকে এই জন্য আমি বলছি, এই কথাটা আপনারা কে বলছে? আপনি আমাকে এই কথা বলছেন, আর বিডিআর এর মহাপরিচালক আমাকে সরাসরি বলছে কোন করিডোরই আমরা বন্ধ করি নাই, যে কেউ যেখান থেকে অ্যাক্সেস পাইতে পারে। আচ্ছা, আমি এটার সাথে চ্যালেঞ্জ করব না, কারণ সে তো অথরিটি, সো সে বলতে পারে এটা। বাট বাংলাদেশ এবং আরো একটা কথা আপনি কনফার্ম হয়েন যে আইজি বাহার আমাকে বলছে হ্যাঁ করিডোর সব ওপেন আছে, এবং আমি ওপেন এইভাবে বললাম, কেউ যে আমাকে যদি চ্যালেঞ্জ করে, বাহার ভাববে আই এম হিয়ার। আচ্ছা, একটা জিনিস হলো কি যে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে করিডোর খোলা এবং বন্ধ এই সিদ্ধান্তটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং এটার জন্য আমার মনে হয় না যে আমরা উই ক্যান ব্লেম অ্যাকচুয়ালি দি আর্মি চিফ। ভাই আমি আপনাকে বলি, আমি যেখানে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসা এবং যে করিডোর নিয়ে কথা বলে, আমি করিডোর দেব না, দিতে দেয়া হবে না, তারপরে আপনি তাকে ব্লেম করতে দিবেন না ভাই, এটা তো ডিফারেন্ট ইস্যু। আমি আসি সেই প্রশ্নটা, সেই জায়গায় আসছি, বাট আবার আই হ্যাভ গট লট অফ পজিটিভ সাইড অলসো। আমি আপনাকে একটা কথা বলি, ভাই সেটা হচ্ছে আমি একটা কথা বলি, আপনি আমারে সারাদিন পোলাও কিংবা বিরিয়ানি খাওয়াইছেন, এবং আপনি শেষে খাওয়ানোর পরে আমাকে যখন ডেজার্ট সার্ভ করলেন ওখানে একটু বিষ খাওয়াই দিচ্ছেন। আপনি আমারে ভালো কি খাওয়াইছেন আমার জানার দরকার নাই তো ভাই। না ফাইন, ঠিক আছে, বাট কথা হচ্ছে যে আপনার মনে করেন যে অ্যাকচুয়ালি আমরা যদি রোল ব্যাক করি, এটা শুধু জিয়া ভাই, এটা শুধু আপনার জন্য না, এটা শুধু কর্নেল হাসিনের জন্য না, এটা বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসারের জন্য ডিফিকাল্ট ওয়াকারের পজিশনটাকে ডিফেন্ড করা। আপনারা কেন অযথা ট্রাই করছেন আমি জানি না, আমি অযথা ট্রাই করেন আমি জানি না। ব্যাপারটা না, আমি ট্রাই করছি না, ব্যাপারটা হলো কি যে ওয়াকারের পজিশন ক্যান অনলি ডিফেন্ড, ওয়াকার ক্যান অনলি ডিফেন্ড, রেস্ট অল নোবডি ক্যান, নোবডি এলস শুড ইভেন ট্রাই টু ডিফেন্ড। পয়েন্টটা হচ্ছে যে কতটুকু, ওয়েদার হাউ মাচ উইদিন হিজ পাওয়ার, মানে আমি কনস্টিটিউশনালি যদি আমি চিন্তা করি, বিকজ এখন তো সংবিধান একটা খুবই মানে একটা আপনি কি বলেন হট সাবজেক্ট, যেটা সবাই সেটা রেফার করে, তো আমি এই সুযোগ একটু রেফার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মানে ওই সময় কতগুলি সিদ্ধান্ত আমি আমার ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে জানি। সেটা হলো যে বাংলাদেশের
যে ওই যে মিরসরাই জায়গাটা, এই জায়গাটার ব্যাপারে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা তারা বাতিল, তারা এটা কন্টিনিউ করবে না এবং এখানে একটা সামরিক প্রতিষ্ঠান স্থাপন করা হবে, এই সিদ্ধান্তটা হয়েছিল। এখন এই সিদ্ধান্ত থেকে যদি বর্তমান সরকার সরে আসে, ইট ইজ কমপ্লিটলি দেয়ার রেসপন্সিবিলিটি। আমার মনে হয় না যে এটার জন্য আমি 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 অ্যাটলিস্ট আমি 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 লজিক্যালি আই ক্যানট ব্লেম ওয়াকারুজ্জামান ফর দ্যাট। জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি ব্লেম করতে পারি না। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ব্যাপারে আসি। ম্যাজিস্ট্রি পাওয়ারটা কখন আসলো? ম্যাজিস্ট্রি পাওয়ার আসছিল ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য। সেই ল অ্যান্ড অর্ডারের আর মিলিটারির যে ক্যাপাবিলিটি, মিলিটারি কিন্তু বাংলাদেশের সব জায়গায় যেতে পারে নাই। সুতরাং যদি বিডিআর যদি তার দায়িত্ব পালন না করে, এটা কিন্তু ওয়াকারকে, এই দায়িত্ব আপনি ওয়াকারকে দিতে পারেন না। আমি একটু ভাই, আমি জিয়া ভাই, উইথ ডিউ অল রেসপেক্ট টু ইউ, আই স্যালিউট ইউ, আই রেসপেক্ট ইউ এ লট, আপনি এবং হাসিন ভাই দুইজনকে। আপনি এখন যে কথাটা বলছেন এটা কি আমি একটু রেসপন্ড করি, এরপরে আপনি যা বলছিলেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার, পুলিশরা যখন পালায়ে গেল, 31,000-এর মতো যখন পালায়ে গেল, তখন আলোচনা হইল ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ করার জন্য এই আপনাদের ভোটকা জাহাঙ্গীরের সহ বাহারকে সহ সবাইরে সহ বসছে। একটা কথা হইছে আমরা 20-30,000 40,000 ছাত্র আছে যারা আন্দোলন করছে, এদেরকে আমরা সবাই পুলিশে নিয়ে নেব এবং তাদেরকে আর্মিদের দিয়ে স্পেশাল ট্রেনিং করাইয়া 3 মাসের মধ্যে মাঠে দিয়ে দেব। এই আলোচনা হইছে সেখানে। মজার কথা আপনার, আমাদের বর্তমান সেনা প্রধান যমুনায় গিয়ে সরাসরি বলছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। এই পুলিশ যেভাবে আপনারা নিতে চাইতেছেন আমি এটার বিরোধিতা করি। বাহার এটাকে চ্যালেঞ্জ করছিল যে সেনাপ্রধানরা বলছিল আমরা এটা করলে ভালো হবে, এবং সে ওয়াকারের একার চাপে এবং জাহাঙ্গীর আলম ডিজিএফআর ডিজি তার চাপে এবং আরো 3 জন জেনারেলের চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস অনিচ্ছার সত্ত্বেও তাকে তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে এবং এই পাওয়ার শেষ করতে দেন ভাই, কে দিতে দেওয়া হয় না। আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগের দিন পর্যন্ত সে রিকোয়েস্ট করছে আর্মিকে কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, এটাকে সে ব্যালেন্সও করতে চাইছে অন্য আরেকজন লোককে এর মধ্যে ঢুকায়া, কিন্তু আর ব্যালেন্স করতে পারে না, কারণ ওয়াকারের ম্যানিপুলেশন শেষ পর্যন্ত থাকছে। আপনি যদি বলেন যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন পুলিশ মেইনটেইন করতে পারে না, টোটাল সাবজেক্টটাই ছিল ওয়াকারের ম্যানিপুলেশন, প্রত্যেকটা সাবজেক্ট। আচ্ছা, এই তথ্য আমার জানা নাই, সুতরাং এটার উপর আমি মন্তব্য করতে পারবো না। আমি একটা কথা বলি জিয়া ভাই, আমি একটা কথা বলি, আমরা স্পেসিফিক আলোচনায় আপনি একটা তথ্য আপনি জানেন, আমি একটা তথ্য জানি, আমরা কি করতে পারি, শেয়ার করতে পারি। এখন মজার একটা কথা কি জানেন, যারা ফর এক্সাম্পল ধরেন কোন একজন লোক না জেনে বা জেনে ওয়াকারের পজিশনটাকে ডিফেন্ড করে, আমি অনেক সময় তথ্য দিয়ে, দরকার হইলে আমি সঠিক তথ্য দিয়ে আমি বলি যে আসেন তাহলে এই বিষয়টা নিয়ে আমি আর আপনি ওপেন ক্যামেরার সামনে একেবারে চ্যালেঞ্জ করে আমরা কথা বলি, আমার কাছে এই তথ্য আছে, এই তথ্য আছে। সবাই এখান থেকে ছুটে যায় কেন জানেন? বলে কি ভাই যেহেতু আমার কাছে এটা নেয় আমি এটা নিয়ে কথা বলবো না। কি উচ্চ করেন ভাই, আপনি আগে যেটা বলছেন এটা ঠিক না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যত অধ্যাদেশ বাতিল হয়েছে ওয়াকারের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সবার যুদ্ধই খাইতেছে এই ওয়াকারের জন্য, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আঙ্গুল চুষা কইতেছে হোয়াট এ শেম দ্যাট আই হ্যাভ টু টেক অল দ্য ব্লেম। ওয়াকার নিতেছে না। এবং আরো একটা কথা, ডক্টর ইউনূস ইজ লিবার্টি টু টক অ্যাবাউট হিজ ভাই যখন ক্ষমতা ছিল সে তো ওই লিবার্টিটা তখনও ব্যবহার করে নাই। আর আরো একটা কথা, এটা তো করলে তো ভাই ভালো ছিল, ওটা তো করলে জাতি বেঁচে যাইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মুহূর্তে দেখছে তাকে গভর্নমেন্ট রান করতে দেওয়া হইতেছে না, ওনার জায়গায় কর্নেল হাসিন মিলে আসতে করে প্রেস কনফারেন্স করে কইতো আমার এই কাজ করতে দেওয়া হয় না, দরকার নেই আমার প্রধান উপদেষ্টার পদ, আমি চলে যাইতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করে নাই, কেন করে নাই আমি জানি না।
কেন করে নাই আমি জানি না, যেটা তার করা উচিত এই ছিল। প্রশ্নটা তো আমারও। আমার কথা হলো যে উনি যদি কাজ করতে না পারে, ওনাকে যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে তো ওনার ওনার কাজটা কি? উনি হি উইল এক্সপ্লেইন ইট টু পিপল। কারণ মানুষ একমত, তো তাকে দায়িত্ব দিছে, অন্য কেউ একমত। তো তাকে দায়িত্ব দেয় নাই। ভাই আর একটা কথা বলি, এই প্রসঙ্গটায় আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার বলছে আনুষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে, যখনই আসছে আমাকে কাজ করতে দেয় না, একেবারে ঠান্ডা মাথায়। ভাই আমার মুখ এমনিও ভালো না, আমি কিছু স্যার তাইলে আপনি কার বাল ছিটতেছেন ওই এনে বসা, ঠান্ডা মাথায়। কর্নেল হাসিনকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, অথবা ব্রিগেডিয়ার জিয়াকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়, এবং তাদেরকে যদি কাজ করতে দেওয়া না হয়, আমি তো জানি ঠান্ডা মাথায় করবো হেল উইথ ইট, আই এম ডান, আমার এই পজিশনের দরকার নাই। অফকোর্স আই এম নট গোইং টু স্টে ফর ইভেন এ মিনিট। আমি তো এক মুহূর্ত থাকবো না, ওকে, কারণ আমাকে এবার কাজ বলেন করে আপনি আমি যে কথাটা বলছি ভাই, এই সব কথা শেষে একটা কথা বলি। সবাই বলে আমি ওয়াকারের উপরে এতটা হার্শ কেন। একটা কথা জিয়া ভাই আপনাকে বলি, আমার এই টক শো আরেকটা লোক দেখে, খুব নিখুঁত ভাবে দেখে, এই লোকটার নাম বেনজির আহমেদ। আমি এই সাউয়ারপুতেরে কইছিলাম, সাউয়ারপুত তুই র্যাবের থেকে আইজি হইছিস, তোর এখন একটা সুযোগ হইছে দেশের জন্য কিছু করার, তোরে একটু ক্লিন করার। সাউয়ারপুত, তোর পাছায় বহু চর্বি হইছে, তুই এখন ভালো কাজগুলা কর। সাউয়ারপুতে হ্যাঁ পাছার চর্বি আরো বাড়াইছে, ভালো কাজগুলো আর করেন। আমি একটা কথা আপনারে কই, ওয়াকার আর্মির সাথে গাদ্দারি করছে 2009 সালের ফেব্রুয়ারিতে, গাদ্দারি। এই মাদারসানরে আমি বলছিলাম ওর শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা দিয়ে তুই আর্মি চিফ বস নাই, করে বানাইছে। এবার এইটারে তুই ভালোভাবে কর, ম্যানেজ কর, ওইরা তোর বদনাম গুলারে তুই ক্লিন করে ফেলা, নিজেরে ডিসঅ্যাসোসিয়েট কর হাসিনার কাছ থেকে, নিজেরে ক্লিন কর। তুই ওইখান থেকে জেনারেল প্রেরণ হইয়া বাইরে যা। ভাই এই কথা আমি কইছি, আমি বলছি তুই ওইখান থেকে জেনারেল প্রেরণ হইয়া তুই বাইরে যা, তুই ক্লিন। এখন আমার কথা না শুই না যদি নিজের গু নিজে মাথায় লেপে, ভাই সেখানে আর ডিফেন্ড করার কিছু থাকে না। আমি আপনার ওয়াকারকে আমি এই কথা বলছি, জিয়া ভাই, একজনের সাথে আবার কথা হইলো, আমি নামটা বললাম না, অন দা ঠাপ কথা হইছে, তারপরে সরাসরি এই 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 কুতুবকে বলা হয়েছে, সাউয়ারপুত তুই বেলটা সাইডে যাইয়া ক স্যার আমার পুরো লয়ালটি আপনার কাছে, হেল উইথ ইন্ডিয়া, মরা লাগলে আমরা দুইজন একত্রে মরবো, চলেন আমরা দেশটারে গইরা যাই। আর একজনে আমারে সরাসরি কইছে, একজন আমারে সরাসরি কইছে, ভাই আমি ওপেন কইলাম, কেউ জন আমারে চ্যালেঞ্জ করে, ভারতীয় চুতমা রানী হাসিনা কইছে আমারে মাইরে ফেলাইবো। আর হাসিনার বইদের সবাই কইছে আমি তো তাহলে টিকে থাকবো না। ভাই কষ্টের কথা, এই যে আপনি কইছেন না যে ভারত যাতে অখুশি না হয় আমরা এই কাজটা করি, তাইলে ভাই তোমাদেরকে আর্মির ইউনিফর্ম পরে ওইখানে রেশন দিতেছে কেন, বেতন দিতেছে কেন, তোমার এত বাংলো দিতেছে কেন সাউয়ারপুত? তুমি যদি ভারতকেই খুশি করো, যাও নর্তকীর ড্রেস পরে বর্ডারে গিয়া তুমি নাচো, ভারত খুশি হয়ে যাইব। একটা কথা, আজকের আলোচনাটাকে আমি ডিফারেন্ট করতে নিয়ে সামনে যাই। জিয়া ভাই আপনি একজন শিক্ষিত, মার্জিত এবং দক্ষ পেশাদার একজন সৈনিক, হাসিন ভাই আপনিও। আমি বলছি সঠিক একটা সীমান্ত রক্ষা নীতির দ্বারা সবকিছু উল্টে দেয়া সম্ভব। আমি সবকিছু উল্টে বলে প্রো ইন্ডিয়ান পলিসিটার কথা বলছি। আমি এই কথাটা আপনাদের কাছে কতটা লজিক্যাল আর ইলজিক্যাল মনে হয়। এখন আমি এই কথাটা কেন বলছি, তাইওয়ানের স্বাধীনতার পরে তাইওয়ানকে টিকিয়ে রাখা ছিল কষ্টকর, মেইনল্যান্ড থেকে আলাদা হওয়ার পরে কঠিন অবস্থা তাইওয়ানের। তাইওয়ান ওই সময় টিকে ছিল একটা পলিসির উপরে, বর্ডার পলিসি। তাইওয়ান আজকেরও এক্সিস্ট করে একটা পলিসির উপরে।
আপনি যদি স্টাডি করেন তাইওয়ানের বর্ডার পলিসি, আপনি আকাশ থেকে পড়বেন, ও মাই গড, ওই একটা পলিসি তাইওয়ানের এক্সিস্টেন্সকে আজ পর্যন্ত সেভ করতেছে। আমি মনে করি বাংলাদেশ যদি এ ধরনের একটা পলিসি অ্যাডপ্ট করে, বাংলাদেশেরও সবকিছু সেভ করা সম্ভব, দেশে স্থিরতা আনা সম্ভব। এই সাবজেক্টটার উপরে আপনার আগের স্টাডি আছে কি নাই আমি জানি না, কিন্তু একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের সীমান্তে আকাশ, স্থল, জল এফেক্টিভ পলিসি এই মুহূর্তে এক্সিস্ট করে, আপনি মনে করেন কিনা? জিয়া ভাই আপনি বলবেন না হাসিন ভাই বলবে? না, আমি যদি এটা আমার জন্য হয়, আই ক্যান অলওয়েজ টক জি অ্যাবাউট প্লিজ, ইট। জি প্লিজ, আপনার কি বলছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাকে বলি যে বাংলাদেশের যে প্রথম কথা হলো যে আমার তো আমি এটা বলে নিই যে আমার সীমান্তরক্ষী বাহিনীতে আমার কাজের কোনো অভিজ্ঞতা নাই। কাজেই আমি এখানে হয়তোবা আইনগত বিষয়গুলি আমি তুলে ধরবো না। আমি বলবো, আমি সামরিক কৌশলগত পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে বাংলাদেশের আসলে আপনার এই প্রশ্নটার উত্তর কিন্তু শুধুমাত্র সীমান্ত নিয়ে বললে চলবে না। সীমান্তর বাইরেও আরো অনেক কিছু আছে, যেটা আমাদের প্রথম কথা হলো যে আমাদের যে সীমান্ত রিলেটেড যে ইস্যুগুলি, তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সীমান্ত এবং সীমান্তের যে একটা, আমি বলবো এরিয়া, আমরা যেটাকে মিলিটারিতে বলি এরিয়া অফ ইন্টারেস্ট। এই এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে যে কোনো ধরনের সামরিক বা আধা সামরিক স্থাপনা তৈরি অথবা অ্যাকোমোলেশন, এগুলির ব্যাপারে কিন্তু দেশ হিসাবে, আমি বাংলাদেশ ভারত না, এটা যে কোনো দেশ, এটা যদি আজকে ভারত না হইতো, বাংলাদেশ না হইতো, এটা যদি এখানে যদি এটা মনে করেন যে জার্মানি হইতো, আর তার বিপক্ষে যদি তার এটা এরকম একটা বেলিজারেন্ট একটা বিগ নেইবার রাশিয়া থাকতো, তাহলে কিন্তু জার্মানিও কিন্তু এই কাজটাই করতো। কি করতো তারা সীমান্তের ওপারের যে গোয়েন্দা তথ্যগুলি তাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল। এই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বাকি সব কর্মকাণ্ডকে সাজাতে হয়। আপনি যদি গোয়েন্দা তথ্য জানেন, তাহলে কিন্তু আপনার হুমকি যেটা বা আপনার ঝুঁকি যেটা, সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি আপনার ঝুঁকি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি কাজ করতে হবে সেখানে। তো সীমান্ত নীতি কিন্তু ওটার একটা অংশ। সীমান্ত নীতি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি না, এটা একটা পুরা আমাদের একটা জাতির আত্মরক্ষামূলক যে কৌশল হবে, সেই কৌশলের একটা অংশ। সেই কৌশলের অংশ যদি আমি ধরে নেই, সীমান্তের ব্যাপারে আইনগতভাবে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা আমাদের যে আপনার বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, বা বিডিআর ছিল তৎকালীন, এই বিডিআর এবং বা বিজিবি, এদের যে কি নীতি আছে এটা ওরাই ভালো বলতে পারবে। আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে আমি যদি আমার প্রথম কাজ হলো সীমান্তের ওপারের আমার গোয়েন্দা তথ্য দরকার, এবং এটার জন্য আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করতে হবে। আপনার গোয়েন্দা সংস্থাগুলি যদি এই ক্ষেত্রে তারা তাদের যদি পেশাগত দক্ষতা না দেখাতে পারে, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ মুখ থুবড়ে পড়ে যাবে। সুতরাং এই কাজটা হলো প্যারামাউন্ট ইম্পর্টেন্ট। এখন বিজিবির কিন্তু নিজের কিন্তু এই ধরনের কোনো গোয়েন্দা সংস্থা নাই, অথচ হওয়া উচিত ছিল এই ধরনের সংস্থা। তাদের যে গোয়েন্দা আছে তারা হলো অ্যান্টি স্মাগলিং গোয়েন্দা, সেটা কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য কাজ দেয়, এটা পিওরলি ইজ এ ডিফারেন্ট ফাংশন বিজিবি। তো বিজিবির কাজটা কি? বিজিবির কাজটা হলো নিজের আমাদের দেশের যে সীমান্ত, সেই সীমান্তের আপনার নিরাপত্তা নিশ্চিত করা, এবং সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ মালপত্র এদিক ওদিক পারাপার না করে, এইটা। এর বাইরে কিন্তু তো এই নীতি দিয়ে তো আপনি সেই সীমান্ত রক্ষা, আপনি যে সীমান্তের রক্ষা বলছেন, সেই সীমান্ত রক্ষার নীতি কিন্তু এটা না। সুতরাং এইখানে আমার মনে করি যে সীমান্তের যে অ্যান্টি স্মাগলিং পলিসি, এটার বাইরেও সীমান্তের আত্মরক্ষার পলিসিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে জিনিসটা আমি মনে করি এটা একটা সামরিক পরিকল্পনার অংশ, যেটা হয়তোবা সীমান্তে দেখা না যেতে পারে, কিন্তু এটার ব্যবহার বা এটার যে প্রয়োগ, এটা কিন্তু আমাদের সবসময় আমাদের জানা থাকা প্রয়োজন। এটা সরকারিভাবে এটা বা আমাদের বই পুস্তক বা আমাদের নীতি, সমর নীতি, আত্মরক্ষা নীতি, প্রতিরক্ষা নীতি, নিরাপত্তা নীতি, যাই বলেন না কেন, তার ভিতরে কিন্তু এটা রিফ্লেক্টেড হইতে হবে। তো এটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যেটা বলছেন, তখনই কিন্তু
আপনার কিন্তু অধিকারটা আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। আপনার যদি সেই ব্যবস্থা না থাকে তখন কিন্তু আপনি অধিকারটা স্থাপন করতে পারবেন না। সুতরাং ওকে, সীমান্ত নীতি এবং যেটা নাকি পার্ট অফ ডিফেন্স, পার্ট অফ সিকিউরিটি, সেটা যেন আমাদের থাকে, সেটা নিশ্চিত করতে হবে। যে ভাই আমি ক্লারিফাই করি নাই, আমি যখন তাইওয়ানের বর্ডার সিকিউরিটির কথা বলছি তার সাথে ওই রেগুলার অপারেশন না, চোরা কারবারি বর্ডারের দাঁড়ায় থাকা, এটা বলি না, আমি ওই সিকিউরিটি এবং ওইটার কথাই বলছি, সার্ভিলেন্স এন্ড সিকিউরিটির কথাই বলছি। এখন আপনি মনে করেন কিনা বাংলাদেশে যেই সীমান্ত ফোর্স আছে, যারা আছে, আপনি কি মনে করেন কিনা যে আমরা সার্ভিলেন্স এন্ড সিকিউরিটিতে আমাদের সঠিক একটা নীতি প্রণয়নের মাধ্যমে আমরা সীমান্ত রক্ষা করছি এবং করার মতো অ্যাবিলিটি আমাদের আছে, আপনি এটা মনে করেন কিনা? না, অ্যাবিলিটি আমাদের আছে কিনা সেটা একটা অন্য ব্যাপার। প্রথম কথা হলো যে সরকারকে তো এটা চিন্তা করতে হবে যে এটা প্রয়োজন আপনার। আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তানের কিন্তু সীমান্ত থেকে তারা দে হ্যাভ এ প্রিপেয়ার্ড ডিফেন্স এবং পুরা অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন, অর্থাৎ সেনা মানে ভারতীয়দের সামরিক নীতি অনুযায়ী যে তাদের যে সর্বোচ্চ ক্ষমতা সেটাকে মাথায় রেখে তারা কিন্তু সেখানে বাধা তৈরি করেছে, যেটাকে আমরা বলি অবস্টেকল। এই অবস্টেকল সিস্টেমটা হলো ন্যাচারাল অবস্টেকল এন্ড আর্টিফিশিয়াল অবস্টেকলের কম্বিনেশন দিয়ে তারা এই আত্মরক্ষা। তো আপনি যদি একটা দেশকে আপনি রক্ষা করতে চান এবং আপনি যদি দেখেন যে আপনার প্রতিবেশী আপনার প্রতি সুমনোভাবাপন্ন নয়, তারা শত্রু মনোভাবাপন্ন, কারণ আজ পর্যন্ত ভারত তাদের কোনো কাজে দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা বাংলাদেশের বন্ধু। তারা প্রতি মুহূর্তে বাংলাদেশকে একটা বিরূপ পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। পক্ষান্তরে বাংলাদেশ থেকে সমস্ত রকম সুবিধা যা যা দরকার তাই তারা করে নিয়েছে এবং তারা সবসময় বাংলাদেশ থেকে নিরাপদ থাকতে চায়। বাংলাদেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা তারা করতে চায় না। বাংলাদেশের কোনো কর্মকাণ্ড যদি তাদের মাথা ব্যথা হয় তাহলে সেই কর্মকাণ্ড তারা করতে দেবে না এবং এর জন্য বাংলাদেশকে কিন্তু পেমেন্ট মানে দে উইল হ্যাভ টু পে ফর ইট ইন ডিফারেন্ট ফর্ম। সুতরাং এটা হলো, শোনেন, এটা হলো কিন্তু ইট ইজ নট এ ম্যাটার অফ এনিথিং এলস বাট কারেজ এন্ড দি নিড। এই দুটো জিনিস যদি না থাকে রাষ্ট্রনায়কের, তাহলে ভাই দেশের আত্মরক্ষা প্রতিরক্ষার কথা ভুলে যেতে হবে। ওকে, আপনার সাথে চমৎকার ভাবে বলেছেন হাসিন ভাই। এবার আপনার সাথে আমি একটা কথা আগে জিজ্ঞাসা করি, আপনি কি জানেন ইরানকে কোনোভাবে আমেরিকা দায়ী করতে পারতেছিল না কয়েকটা কারণে? কারণ ইরান প্রক্সি ফোর্স তৈরি করছে, যেমন ইয়েমেনে হুতিদের তৈরি করছে, লেবাননে কি জানি করছে, লেবাননেও তাদের হেজবুল্লাহ আছে, আছে, তারা এইভাবে তৈরি করছে, এটা বলে প্রক্সি ফোর্স। এটা করার পিছনে একটা মাত্র কারণ, প্রক্সি ফোর্স যদি টার্গেট অ্যাচিভ করার জন্য ইরানের হয়ে যুদ্ধ করে তাহলে ইরান সরাসরি যুদ্ধে অবতীর্ণ হইল না। তাইওয়ানে যখন স্বাধীনতার পরে বলা হলো যে আমরা চাইনিজ মেইনল্যান্ড থেকে আমাদেরকে অ্যাটাক করা হবে, তাইলে প্রথম একটা অপশন তাইওয়ানিদের ট্রেনিং করাও, তাইওয়ানিদের বর্ডারে দাঁড় করাও, দাঁড় করাইলে তাইওয়ানিজরা ফাইট করবে চায়নার সাথে। কিন্তু তাইওয়ানিজ লিডাররা একটা কথা তারা বুঝলো যে ওই মুহূর্তে যদি তাইওয়ান নিরাপত্তার জন্য নিজেদেরকে এমন ভাবে ইনভলভ করে চায়নার এগেনস্টে, তাহলে ইকোনমিক্যালি তারা সাস্টেইন করবে না, তারা যে রেভলিউশনটা চাচ্ছে সেটা হবে না। তাইওয়ান তখন বলল ওকে, আমরা আমাদের সিকিউরিটি ফোর্স পরে দেখব, কিন্তু সীমান্ত রক্ষার ক্ষেত্রে আমরা আমেরিকার সাথে চুক্তিতে যাব। আমেরিকা কি করলো? তাদেরকে বর্ডার সিকিউরিটি দিল, যে বহিঃশত্রুর দ্বারা তাইওয়ান আক্রমণের মুখে পড়বে না। অর্থাৎ তাইওয়ানকে কেউ যদি অ্যাটাক করতে যায় পুরো নিরাপত্তার দায়িত্বটা পড়লো আমেরিকার ঘাড়ে। এখন চায়না কখনোই সাহস করে নাই বর্ডারে আমেরিকানরা দাঁড়ানো যে আমরা তাইওয়ানরে গিয়ে অ্যাটাক করব। আমার কেন যেন মনে হয় চায়না, তাইওয়ান এবং জাপান এবং সাউথ কোরিয়া তারা একটা জিনিস চিন্তা করছে, আমাদের প্রক্সি ফোর্স দ্বারা আমরা সিকিউরিটি মেনটেন করব।
ভারতের সাথে বাংলাদেশ সরাসরি যুদ্ধে যাবে সীমান্ত নিয়ে, আমি মনে করি না এটা বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশের একটা প্রক্সি থাকা দরকার সীমান্তে, তাইলে বাংলাদেশকে সরাসরি ইন্ডিয়ার সাথে কোনো কনফ্রন্টেশনে যেতে হবে না। আমি বলি না আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি করতে, আমি বলি না চায়নার সাথে করতে, আমি বলি না রাশিয়ার সাথে বা টার্কির সাথে করতে, কিন্তু বাংলাদেশের যদি একটা প্রক্সি ফোর্স জাপানের মতো, জার্মানির মতো, সাউথ কোরিয়ার মতো, তাইওয়ানের মতো বর্ডারে থাকে এবং এটা যদি এফেক্টিভ হয় 110%, বাংলাদেশের 90% প্রবলেম ভারতের দ্বারা তৈরি, এই প্রবলেমগুলো আমরা বাইপাস করতে পারি। এই প্রবলেমগুলো থাকেন। কর্নেল হাসিন, আমি যে কথা বলছি, আমার এই কথার ভিতরে কোন সাবজেক্ট আপনার কাছে ধোঁয়াশাপূর্ণ কিনা নাকি ক্লিয়ার আমি যে কথাটা বলছি? ভাই আপনার সব কথা ঠিক। আমাদের নেতারা দেশপ্রেমিক না, আপনি কিছুই করতে পারবেন না। এই যে মনে করেন প্রথমবার আমি ঘুমাইলাম কেন, 7 সিস্টার লোকদের সাথে আমার একটু যোগাযোগ পেশাগত কারণে। আপনি যে ইস্যু বলতেছেন আমি এক এক করে আসি। আমার খেয়াল আছে 84-85 সালে বিডিআর একটা ড্রেস ছিল খাকি, আর্মিতে একটা খাকি ড্রেস ছিল যেটা আমরা বৃহস্পতিবার পরতাম সম্ভবত। হ্যাঁ, ওই একটা পোশাক পরে আমরা সীমান্তে চলে যেতাম। এই 2 ঘন্টা নোটিশের মধ্যে ডিপ্লয়েড, চানাক্কা পাড়া, ভগবান টিলা আমার খেয়াল আছে। এই যে সীমান্তে মানুষ মারা হয়, এই জন্য কোনোদিন আমরা মামলা করি নাই আন্তর্জাতিক কোর্টে, যে মানবতা বিরোধী অপরাধ। এই ইন্ডিয়া যখন চীনের সীমান্তে থাকে তখন লাঠি নিয়ে যুদ্ধ করে, আমার সীমান্তে সে গুলি ছুড়ে। একটা অসহায় লোককে তো আপনি গুলি ছুড়তে পারেন না, নিরীহ লোক, নিরীহ লোক। আমরা তো মামলা করি আপনার নাই। আপনার রাডার নাই, কিন্তু ভারতীয় তো 18টা না 19টা আছে ভাই। না সেটা থাকুক, সেটা আমি সেটা আসছে, সেটা আমাদের দোষ। বললাম না আমি নেতা, আমাদের লিডার। কালকে একটা টপিকের উপর শুধু আলোচনা হচ্ছিল ওই আপনাদের রূপপুর নিয়ে। পাকিস্তান বানাইছে 63-তে, রূপপুরের জায়গা অ্যাকোয়ার করছে, ফ্যামিলি কোয়ার্টার বানায় ফেলছে 71 সালের আগে। আমাদের নেতাদের এত বছর লাগছে খালি এটা শুরু করতে। তা আমরা কোন জায়গায় আছি? আমাদের নেতারা হলো সব গাদ্দার, ব্যক্তি স্বার্থ চিন্তা করে। আমি এই জিনিসটা আরো বলতে যাচ্ছি, আমাদের গোয়েন্দাটা এমনভাবে ডেভেলপ করতে হবে সীমান্তের উপরে সবকিছু আমার নজরদারি থাকবে। দেখেন, মুসলমান এলাকা, কে কমিশনার, কে মসজিদের ইমাম, কোনো কিছু আমরা জানি না। গোয়েন্দাদেরকে ব্যস্ত করা হয়েছে ক্ষমতায় রাখার জন্য। এই ডিজিএফআই সম্পূর্ণ ব্যস্ত কিভাবে ক্ষমতায় থাকবে আগামী 5 বছর, কারে ধরবে কারে মারবে, তাকে তো ব্যবহার করা হয় নাই। এনএসএ কে ব্যবহার করা হয় নাই। তারা জঙ্গি ন্যারেটিভ নিয়ে খুশি মনে কাজ করে গেছে। কিন্তু আমাদের অফেন্সিভ থাকার কথা ছিল। আমি আর পশ্চিম বাংলা তো একই ভাষাভাষী লোক, আমার তো আপারেন্ট থাকার কথা, সেটা কাজে লাগাই নাই, লাগানোর চিন্তা চেতনাও নাই আমাদের। আপনি বলছেন দেখেন মনে করেন তবলিগ, এই তবলিগ হুজুররা প্রতি বছর কারণ ছাড়া পশ্চিমবঙ্গ করিমগঞ্জে ঘুরে আসে, কত কাজে লাগাইতে পারতাম। আসলে মাথার মধ্যে থাকতে হবে দেশপ্রেম, ভালোবাসা, কেন করব। আর এটা আর মনে করেন ভাই, সীমান্তের মধ্যে নিয়ম আছে, কানুন যেগুলি আছে আমরা বাস্তবায়ন করতে পারি। এই তার কাটা বড় ফ্যাক্টর না। আমার দেশে যে অবস্থা, আপনি যেটা বলছেন তাইওয়ান বা অন্যান্য দেশ, ইরান, ওখানে সংখ্যা মানে এত ঘনত্বের লোক সীমান্তে বসবাস করে, জিজ্ঞাসা স্যার বলছে পাকিস্তানের ওই জিরো লাইন থেকেই মনে করেন ডিফেন্স করা, কিন্তু আমাদের সম্ভব না। স্যারও জানে এই চৌগাছা এলাকায় ও এমন ভাবে বিল্ডিং রয়েছে, আমাদের এই যুদ্ধ করতে কষ্ট। আর্টিফিশিয়াল না ন্যাচারাল কোনটা আবার যে অবস্থা, অর্থাৎ আমাদের কোনো প্ল্যানিং নাই। সীমান্তের ডিফেন্সের কোনো প্ল্যানিং আমাদের নাই। আমরা ইচ্ছা মতো রাস্তা বানাইছি যাতে ইন্ডিয়া আসতে পারে, চোরাই কারবারি আসতে পারে, উদ্দেশ্য প্রণীত। আপনি মনে করেন যে ট্রেন লাইনটা করলেন কার জন্য? ইন্ডিয়ার জন্য। আপনার দেশপ্রেমিত নেতাদের। পাকিস্তানে গালাগালি করি, পাকিস্তান দেখে রূপপুর বানাইছে কবে? 63-তে। আর আমরা কত গাদ্দার, আমরা দেশপ্রেমিক বলি নিজেদের। তা আমি মনে করি ভাই, আপনি যে কথা বলছেন সেটা এরকম। গতকাল দেখতেছিলাম একটা মাছ ধরে খাওয়ার পরে আটকে গেছে, মারা যাওয়ার মতো অবস্থা। তো অন্য লোকরা যায় তাকে উদ্ধার করছে, একটা কাঁটাওয়ালা মাছ তার এইখানে ফুটা হয়ে গেছে, বহু কষ্টে তাকে উদ্ধার করছে। আমাদের অনেক স্কোপ আছে। আজকে দেখেন মণিপুর নিয়ে কি বেদালায় আছে, এদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে মণিপুর। আমাদের নির্বাচন, আমাদের প্রধান বিচারপতি ছিল
সিনা উনিও মণিপুরি। আমরা তো চিন্তা করি না কিভাবে কাজে লাগাবো অ্যাসেট গুলি, আমরা করব না, বাট তুমি করলে আমি এটা করব। ভারতকে এই মেসেজ দিতে পারি না। ওই চন্দন নদীর কথাই আমরা ভয় পেতেছি। আমাদের যে সামর্থ্য রিসোর্স আছে, উই ক্যান ডু এভরিথিং। আমাদের তো গ্রাউন্ড আছে। আমি পার্বত্য চট্টগ্রামে আমরা ডিপ্লয়েড আর্মি সেই 75 থেকে এই ভারতের অত্যাচার অনাচারের জন্য। আমাদের কোনো নেতা বলছে কোনোদিন ভাই যে হিলটেসে এত কষ্ট এইসব ভারত দায়ী? আপনার খালি খালি তারেক সাহেবের দোষ কেন? আগের নেতারা কি করছে? যা করা হিলটেসের জন্য শহীদ জিয়া করছে, রোহিঙ্গাদের জন্য যা করা দরকার সব শহীদ জিয়া করছে, বাকি সব অপদার্থ। না হলে তো ভাই কানে ধরে ঘোরানো যায় ভারতকে এই বর্তমান পরিস্থিতিতে। কি অবস্থা আমি কি বলবো, কিছুই বলার নাই। আমার কথা হলো আমাদের অনেক স্কোপ আছে, আমাদের ভীষণ পরিষ্কার করতে হবে, কিন্তু আমরা এটা করি না। ক্লোজ ডোর মিটিংও করি না, আমাদের নেত্রীরা সব অনুমতি নিয়ে করে হাসিনা ভারত থেকে, যার জন্য আজকে এই অবস্থা। আর সবই সম্ভব, আপনি যা চাইছেন আমরা 10 গুণ বেশি করতে পারবো তাই চেয়ে। আমরা ওই ইরানের চেয়ে ভালো করতে পারবো। প্রক্সি ওয়ার কে দিব? ওরা করবে প্রক্সি ওয়ার। আজকে মানে মণিপুর যুদ্ধ করতেছে, আমার মনে করেন আমার একটা স্টুডেন্ট বেঁচে গেল। আজকে যদি মনে করেন এই ত্রিপুরাতে এই ঘটনা বাদে, তার তো দাবি ন্যায্য, তারা স্বাধীন রাজ্য ছিল, স্বাধীন রাজবংশ ছিল ত্রিপুরাতে, মণিপুর, তারপর মনে করেন এই মিজোরাম। এটা তো আমার পারপাস সার্ভ করবে। নিজের দেশে তো ওরা বিপদে থাকবো ভারত। আমরা পশ্চিমবঙ্গকেও ইনভেস্ট করতে পারি নাই। 71-এর আগে আমাদের ইপিআর ছিল যারা বাঙালি, 71-এর আগে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। পশ্চিমবঙ্গ দাদা বাবুরা আমাদের মতোই জনসংখ্যা ছিল, কিন্তু তারা এখনো তারা বেঙ্গল রেজিমেন্ট নাই, ইপিআর নাই। আজ আমার সীমান্তে যদি বাঙালি ইপিআর থাকে, বাঙালি বিএসএফ থাকে, মারামারি হবে না। এই দাবিটা করলে নিজেদের লোক চাকরি পায় পশ্চিমবঙ্গের, এই জিনিসটা পশ্চিমবঙ্গ বোঝে না। আমি বহুবার দেখার চেষ্টা করছি, তোমরা কেন ইপিআর নিচ্ছ না, কেন বেঙ্গল রেজিমেন্ট বানাচ্ছ না বাঙালি জনগণ দিয়া? তারা বুঝে না। তো এখন দেখেন, দোষ তো সবারই আছে। আমাদের এগুলি কাজ তো গোয়েন্দাদের কাজ, জিয়া স্যাররা জ্ঞানী মানুষ, গবেষণা করে, ওনাদের কাজ। আমরা মাথা মোটা লোক, কিন্তু কিভাবে প্রসেস হবে কেউ চিন্তা করে না। আসলে আমরা নাক চুবানি খাওয়াইতে পারি ভারতকে, অপদার্থ লোকদের জন্য আজকে আমাদের এই অবস্থা। হাসিন আমি ভাই, মনে করি পুরো দেশের জনগণ ইরান বলেন ভাই, এখন আমি আপনাকে সরকার আমি যদি একটা ড্যান্ডাম করে কোনো লাভ নাই। আমি আপনাকে যে কথাটা বলছি, আপনি একটা কথা বলছেন যে আওয়ামী লীগ করে নাই কেন, তারেক সাহেবের দোষ দেন কেন? রাজনীতির প্রোটোকলটা কি? আমার আগের সরকার এটা করে নাই, আমি এটা করব। I'll become successful, I'll become more popular than other government. এখন হাসিনা যা করছে, আপনি কি মনে করেন না বর্তমান সরকার তার চেয়ে আরো ব্যাডলি পারফর্ম করতেছে? এখন আওয়ামী লীগের লোকজনরা সেমিনার কইরা করতেছে আমেরিকার মতো জায়গায়, বাংলাদেশের মতো জায়গায়। আওয়ামী বুদ্ধিজীবীরা বলতেছে যে হাসিনার আমলে এত লোডশেডিং হয় না, হাসিনার আমলে এত চাঁদাবাজি, এত আইন ভঙ্গ, এত নেকেডলি হয় না, এত স্বজনপ্রীতি হয় না। আপনি নিজে চিন্তা করে দেখছেন কোন পর্যায়ে গেছে। বিসিবির মেম্বার করবে আমির খসরুর পোলারে, সালাউদ্দিনের পোলারে, ববি হাজ্জাজের বউরে, আর আব্দুল্লাহ আল মিন্টুর পোলারে ওইখানে বানাইছে মেম্বার আব্বাসের ডারে, ছেলে আব্বাসের ছেলেরা। আব্বাসের এখন ছেলে একটা কথা কই হাসিন ভাই, আগে মনে করতো ইন্ডিয়ানরা যে রাজতন্ত্র বোধহয় শুধু জিয়া পরিবার আর মুজিব পরিবার। এখন দেখা গেল আমির খচ্চরের পরিবারও রাজ পরিবার, ছাউয়ার পরিবারও রাজ পরিবার, আব্দুল আবাল মিন্টুও রাজ পরিবার, গোরখদ কাব্বাসও রাজ পরিবার। সব তো রাজ পরিবার রে ভাই। বাংলাদেশটারে খাঁটি বাংলায় পুটকি মারার জন্য এসব রাজ পরিবার প্রত্যেকদিন জন্মায়। ওই যে কক্সেস বাজারের বদি আছে না, সেও রাজ পরিবার। এবং এই সালাউদ্দিনের জন্য প্রদীপের ফাঁসিটা হবে না, প্রদীপকে ছেড়ে দেওয়া হইতেছে, চিন্তাই করেন না। ওসি প্রদীপকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হইছে, তারা ছেড়ে দিবে, তার ফাঁসিটা হবে না। না, এটা এগুলো হবে বকওয়াস।
ইনশাল্লাহ হবে, এটা হবে না। আপনি ভাই ওসি প্রদীপের লিখিত ফাঁসি হবে। নেন। তারা না, পরিস্থিতি একটা জায়গায় এই মানবো না ভাই। পর্যায়ে দিচ্ছে। যাই হোক, আপনি আর আমি ওই না মানলে সরকারি আপনারে ভাই ভাই সরকারি আপনারে হাসিন ভাই আপনারে আর আমারে বা ব্রিগেডিয়ার জিয়ারে গুলি কইরা বাড়ির মধ্যে কোন জায়গায় ফালায় থইব, পর প্রদীপরে বাঁচানোর মতো শপথ আমির খচ্চর এবং সাউয়া নিছে। আপনি আর আমি কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, যে কথাটা আমি বলছিলাম, আমি জিয়া ভাই আপনার কাছে ব্যাক করি। এই মডার্ন ওয়ারফেয়ারে প্রক্সি ওয়ারটা কেন জানি আমার মনে হইতেছে এফেক্টিভ।